আমি আজ আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। কিছুক্ষণ পর আমার বন্ধু আমাকে তার মায়ের সাথে রেখে বাইরে গেল। সে তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিল। বাড়িতে তখন শুধু আমি আর আমার বন্ধুর মা, যাকে আমি আন্টি বলে ডাকি। আমরা দুজনেই ছিলাম। হঠাৎ আন্টি আমাকে তার ঘরে ডাকলে। সেখানে যাওয়ার পর আমি তাকে কিছুটা অন্যরকমভাবে দেখলাম। আমি অবাক হয়ে গেলাম, কারণ সেই মুহূর্তে তার আচরণ কিছুটা অপ্রত্যাশিত ছিল। তিনি আমাকে তার কাছে আসতে বললেন, আর তার কথাগুলো আমাকে আরও বেশি বিস্মিত করো। তিনি হেসে বললেন, এখন আমরা তো একা আছি। আমার ছেলে তার প্রেমিকার সাথে দেখা করতে গেছে। আমাদের এই সময়টা কিভাবে কাটানো উচিত? তার কথা শুনে আমি কিছুটা বিস্মিত হলাম। কথাগুলো শোনার পর আমার মনে নানা ভাবনা উকি দিতে লাগল। আন্টি নিজেই আমাকে প্রস্তাব দিয়েছিলেন, তাই আমি কিভাবে না করতে পারি? তাই আমি আন্টির পাশে বসলাম। তারপর আমি আন্টিকে, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। হ্যালো বন্ধুরা, আজ তোমরা শুনছ একটি অসাধারণ গল্প। গল্পটি ধারাবাহিক। গল্পটি শুরু করার আগে বলিনি, আজ কিন্তু গল্প শুনে গিটার বাজাতেই হবে। নিজেকে ধরে রাখতে পারবে না, বাথরুমে যেতেই হবে। তোমরা নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতে আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তোমাদের নিকট আমার অনেক অনেক বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার স্টোরি লাইফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তাহলে মজার মজার অসাধারণ গল্পগুলো শুনতে পারবে। আর কমেন্টে জানাবে গল্পটি কেমন লাগলো এবং তোমরা কোন কোন গল্পগুলো চাও। তোমরা যেসব গল্প কমেন্টে চাইবে আমরা তোমাদেরকে সেই গল্প শোনাবো। তোমরা চাইলে তোমাদের রিয়েল লাইফের গল্প আমাদের কাছে পাঠাতে পারো। আমরা নাম পরিচয় গোপন রেখে প্রচার করব। আমার নাম মুনির। সম্প্রতি আমি একটি ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। সেখানে আমার পরিচয় হয়েছিল জাহিদের সাথে। ডিগ্রি কলেজে জাহিদ ছিল আমার প্রথম বন্ধু। ভর্তি হওয়ার দিনেই তার সাথে দেখা হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই আমাদের গভীর বন্ধুত্ব হয়ে যায়। খুবই আকর্ষণীয়, আর আমি বেশ শান্ত স্বভাবের ছিলাম। জাহিদের মতো একজন আকর্ষণীয় ছেলের সাথে বন্ধুত্ব হওয়া আমার জন্য একটি বিশেষ ব্যাপার ছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। কলেজ শুরু হওয়ার 1 মাস পরের কথা। সেদিন ছিল জাহিদের জন্মদিন। যখন সে কলেজে এলো, আমি তাকে আমার সাথে মসজিদে নিয়ে গেলাম। এরপর ক্লাস শেষ হলে জাহিদ বলল, আজ বিকেলে আমি তোমায় নিতে আমার জন্মদিন উপলক্ষে মা বাড়িতে অনেক সুস্বাদু খাবার তৈরি করেছে, তাই আজ আমার বাড়িতে খেতে আসতে হবে। আমার অনেক বন্ধু আছে, কিন্তু তোমার মতো বিশ্বস্ত কেউ নেই, তাই আমি চাই তুমি অবশ্যই আমার বাড়িতে এসো। জাহিদের কথাগুলো শুনে আমি তার প্রস্তাবে রাজি হলাম, কারণ বন্ধুত্বরিটা আমার মন ছুঁয়ে গিয়েছিল। তুমি তো সবসময় বাইরের খাবার খাও, বাড়ির খাবারই স্বাদ পাও না। আমার মায়ের রান্নায় খুবই স্বাদ। কুণাল তার মায়ের হাতের রান্নার প্রশংসা করছিল। সে আগেও অনেকবার তার জীবনের নানা কথা আমার সঙ্গে শেয়ার করেছে, তাই তার সম্পর্কে আমার অনেক কিছু জানা ছিল। তার বাবা ছিলেন না, তার মা একাই তাকে বড় করেছেন। এসব কথাও জাহিদের মুখে প্রথম শুনেছিলাম। সেদিন সন্ধ্যায় কুণাল আমাকে নিতে এলো। আমি তৈরি হয়ে তার বাড়ির দিকে রওনা দিলাম। তার জন্মদিনের উপলক্ষে তার মায়ের হাতে তৈরি সুস্বাদু খাবার খেতে বাড়িতে ঢুকতেই আমি একটি মেয়ে দেখতে পেলাম। সে পানির গ্লাস হাতে দাঁড়িয়েছিল। তাকে দেখে আমি অবাক হয়ে জাহিদকে জিজ্ঞেস করলাম, তুমি তো বলেছিলে তুমি আর তোমার মা একাই থাক, তোমার তো আর কেউ নেই, তাহলে এই মেয়ে কি তোমার বোন নাকি? জাহিদ আর তার সাথে মেয়েটি হেসেও। জাহিদ আমার কাঁধে হাত রেখে বলল, বন্ধু, ই আমার বোন না, ই আমার মা, আমার জীবনের শিরা মা। তিনি একাই আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। তুমি যেটা ভেবেছ সেটা অনেকের ভাবনায় আসে। যখনই মা আমাকে নিয়ে মার্কেটে যান, অনেকেই আমাদের ভাই বোন মনে করে। কেউই বিশ্বাস করতে চায় না যে আমার এত বড় ছেলে হতে পারে, কারণ তিনি নিজেকে খুব ভালোভাবে মেনটেন করেছে। তিনি যোগব্যায়ামের বড় ভোগ। প্রতিদিন ভোর 4টায় উঠে কোনোদিন বাদ না দিয়ে 1 ঘন্টা ধরে যোগব্যায়াম করে। এটাই আমার মায়ের তারুণ্যের রহস্য। কুণাল তার মায়ের প্রশংসায় মগ্ন ছিল। সে সব বলছিল, আর ঠিক তখনই তার মা বললেন, জাহিদ, তোমার বন্ধুকে এখানে বাইরে দাঁড় করিয়ে গল্প শোনাচ্ছে, ওকে ভিতরে রেখে বসতে বল। তারপর আন্টি আমাকে পানি দিলেন। কিছুক্ষণ পর আমরা খাবারের জন্য বসে পড়লাম। সত্যি বলতে আন্টির হাতের রান্নায় অদ্ভুত স্বাদ ছিল। তিনি জাহিদের জন্মদিন উপলক্ষে শাহী পনির, হালুয়া, কচুরি সহ আরো অনেক পদ তৈরি করেছিলেন। যখন আমি তাদের বানানো শাহী পনির খেলাম, তখনই মনে মনে ঠিক করে ফেলেছিলাম, আজ আমি আর পুরি তো খেয়েই ছাড়ব। আমি খুব আনন্দ নিয়ে খাচ্ছিলাম, আর জাহিদও আমার পাশেই বসেছিল। হঠাৎ জাহিদের ফোন বেজে ওঠে। তার কিছু বন্ধুরা তাকে কেক কাটার জন্য ডেকে। সে সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে বললে, আমি বেশি সময় নেব না, একটি কেক কেটে ফিরে আসছি, ততক্ষণ তুমি আরাম করে খাও। আন্টিও বললেন, আগে ভালো করে খেয়ে নাও, খাওয়া শেষ করে যাও। বলে জাহিদ গাড়ির চাবি নিয়ে দ্রুত বেরিয়ে গেল। এরপর আন্টি এসে আমার পাশে বসালে। বসার সঙ্গে সঙ্গে তিনি আমার থালা আর পুরি তুলে দিলেন।
আমি লক্ষ্য করলাম আন্টি আমাকে এক অন্যরকম ভাবে দেখছিলেন এবং মাঝে মাঝে মুচকি হাসছিলেন। খাওয়া শেষ হলে আমি তাকে ডাইনিং টেবিলের বাসনপত্র তুলতে সাহায্য করতে শুরু করি। আমার কাজ দেখে আন্টি বললেন, তুমি তো একেবারে নিখুঁত ছিলে। জাহিদের মুখে তোমার নাম অনেকবার শুনেছি। আমার ড্যাসিং মতো একজন ছেলে তোমার মতো সরল ও সাধারণ বন্ধু পেয়ে খুবই সৌভাগ্যবান। আমি বিশ্বাস করি তোমার সংস্পর্শে থেকে জাহিদ তোমার মতো হবে। আন্টির কথা শুনে আমি হেসে দিলাম। এরপর তিনি আমার পরিবারের কথা জিজ্ঞেস করলে আমি তাকে জানালাম আমার পরিবার গ্রামে থাকি এবং আমি পড়াশোনার জন্য শহরে একা থাকি। আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই জাহিদ ফিরে এলো। আমাদের কথা বলতে দেখি জাহিদ হাসতে হাসতে বলল, বন্ধু, মা তোমাকে খুব পছন্দ করেছি। আমি কখনো দেখিনি মা আমার কোনো বন্ধুর সাথে এত কথা বলছি। সাধারণত মা কাউকে বাড়ির দরজা পর্যন্ত আসতে দেয় না। কুনাল কথা বলে যাচ্ছিল আর আমি ঘড়িতে সময় দেখি মনে মনে ভাবছিলাম যে আমার যাওয়ার সময় হয়ে এসেছে। আমি জাহিদকে বললাম, ভাই, অনেক রাত হয়েছে, এবার আমাকে আমার রুমে ছেড়ে দেয়। রওনা হওয়ার সময় আন্টি বললেন, আবার এসো, আর পরের বার একটু বেশি সময় নিয়ে এসো। এই বাড়ি কি নিজের বাড়ি ভাবো। তারপর আন্টি আমাকে আলিঙ্গন করলে আমি বুঝলাম তার আচরণই একটু একটু আলাদা ছিল। তাকে বিদায় জানিয়ে রুমে চলে গেলাম। পরের দিন কলেজে জাহিদের সঙ্গে দেখা হলো। সে হাসতে হাসতে বলি, মা তোমার প্রশংসা করেই সারা রাত কাটিয়েছে। এত প্রশংসা তো আমাকে নিয়েও করেন না। আমি হেসে বললাম, সময়ের সঙ্গে সবকিছু বদলে, তুমিও হয়তো একদিন আমার মতো হয়ে যাবে। দিনের পর দিন আমাদের বন্ধুত্ব আরো গভীর হচ্ছিল। একদিন জাহিদ আমাকে বলল, তোমাকে বিকেলে বাজারে নিয়ে যেতে হবে। কাল তার অফিসে ফাংশন আছে, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে। বিকেল 4টায় তুমি আমাদের বাড়িতে এসো। মাকে বাজারে নিয়ে যেও, কারণ আমি একটু ব্যস্ত আছি। জাহিদের কলেজের এক মেয়ের সঙ্গে নতুন বন্ধুত্ব হয়েছিল এবং সে মেয়েটিকে ডেটে নিয়ে যেতে চেয়েছিল, তাই সে আমাকে তার মায়ের দায়িত্ব দিয়েছে। জাহিদ তার মায়ের সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছে কলেজে। আমি সাধারণত বিকেল 4টায় ক্লাস শেষ করতাম, আর সেদিনও তাই হয়েছিল। 4টায় আমার রুমে গিয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম এবং তারপর তৈরি হয়ে জাহিদের বাড়ির দিকে রওনা দিলাম। জাহিদ আমাকে তার বাড়ির দ্বিতীয় চাবি দিয়েছিল। সে বলেছিল, যদি মা বাড়িতে না থাকেন তবে তবে বাইরে অপেক্ষা না করে তুমি চাবি দিয়ে ভিতরে ঢুকে বসে থেকো। আমি তার বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়ালাম এবং কয়েকবার দূরবীর বাজালাম, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পেলাম না। এমনকি মনে হলো দূরবীরটাও ঠিক মতো কাজ করছে না। তখন আমি জাহিদের দেওয়া দ্বিতীয় চাবি দিয়ে দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করলাম। ঘরে ঢুকে দেখলাম কেউ নেই, কিন্তু হঠাৎই ঘর থেকে পানির শব্দ শোনা গেল। আমার মনে হলো যে হয়তো ঘরের কোনো নদীর পানি অনবরত পড়ছে। পানির অপচয় যেন না হয়, তাই শব্দের উৎস খুঁজতে এগিয়ে গেলাম। শব্দের পিছু করতে করতে আমি একটি ঘরের সামনে এসে দাঁড়ালাম। বাথরুমের দিক থেকে হালকা পানির শব্দ শোনা যাচ্ছিল। দরজার কাছে এসে হাত বাড়াতেই দরজাটি খুলে গেল। সামনে তাকাতেই দেখি জাহিদের মা দাঁড়িয়ে আছেন। তিনি পুরোপুরি ভিজা, তার ভিজা পোশাকে দিয়ে চুল থেকে জল গড়িয়ে পড়ছিল। আমি যখন তার দিকে তাকলাম, তার সৌন্দর্য এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলাম। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দে আমি বাস্তবতায় ফিরে এলাম। বুঝতে পারলাম জাহিদের মা আমাকে দেখে আবার বাথরুমের দরজা বন্ধ করেছে। আমি ধীরে ধীরে হেঁটে ঘরের দিকে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে তিনি ঘরে এলেন এবং জিজ্ঞাসা করলি, তুমি এই সময় এখানে কিভাবে? আমি তাকে সব কথা খুলে বললাম এবং ক্ষমা চাইলাম। তিনি বললেন, এতে কিছুই হয়নি। আমি মিটিং বিরক্ত হইনি। তার কথা শুনে আমি কিছুটা বিব্রত হলাম। তিনি বললেন, তুমি এখানে কয়েক মিনিট অপেক্ষা করো, আমি একটু রেডি হয়ে আসছি। এরপর তিনি নিজের ঘরে গেলেন এবং কিছুক্ষণ পর সাধারণ পোশাকে ফিরে এলেন। তবুও তিনি এত সুন্দর লাগছিলেন যে আমার চোখ ফেরাতে পারছিলাম না। তিনি আমার কাছে বসলেন এবং আমার চুলে হাত বুলিয়ে বললেন, তুমি এত কি ভাবছো? তিনি বললেন, চলো তাড়াতাড়ি গেল, সন্ধ্যায় ফিরে এসে আমাকে রান্না করতে হবে। ওনার কথা শুনে আমি নিজেকে সামলে নিলাম এবং তার সাথে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বাইকে ওনার ওঠার পর তিনি দু হাতে আমার কাছে ধরে বসলেন। আমি কি যেখানে যেতে চেয়েছিলেন আমি তাকে সেখানে নিয়ে যাচ্ছিলাম। বাজার থেকে বাড়ি ফিরে তিনি বললেন, আজ থেকে যদি আমাকে বাজারে যেতে হয় আমি আমাকে নিয়ে যাব, কারণ তুমি কোনো আপত্তি করো না। যেখানে আমি বলি তুমি সেখানে নিয়ে যাও, এতে আমার কাজ দ্রুত হয়ে যায়। না হলে তোমার বন্ধু জাহিদ আমাকে দোকানে নামিয়ে রেখে নিজে বসে থাকে, আর আমি পায়ে হেঁটে বাকিটা বাজার করতে হয়। কিন্তু তুমি তো সব ব্যাগ নিয়েছো, আমাকে গাড়িতে নিয়ে গেছো, এতে আমার অনেক সময় বেঁচে গেছে। তারপর তিনি মৃদু হেসে আমার গাড়ি স্পর্শ করলেন এবং আমাকে প্রশংসা করলেন। সেটা তিনি স্বাভাবিকভাবে করেছিলেন নাকি তার মনে অন্য কিছু ছিল সেটা বোঝা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে ঘটনাটি আমার মনে গভীরভাবে দাগ কাটতে শুরু করলো। আমি সেই ভাবনায় মগ্ন ছিলাম। এদিকে তিনি নতুন শাড়ি পরে এসে আমার সামনে দাঁড়ালেন। আন্টি আমাকে জিজ্ঞেস করলেন, এই শাড়িটি আমি কেমন লাগছে? আমি বললাম, আন্টি আপনি তো দারুণ লাগছে, তবে শাড়ির সামান্য অংশ একটু ঢিলা মনে হচ্ছে। আমার কথা শুনে তিনি বললেন, সম্ভবত পিছনের ফিতে বাঁধা হয়নি, তুমি কি একটু সাহায্য করবে? আমি তাকে ফিতে বাঁধতে সাহায্য করলাম। কাজ শেষ করে সামনে দাঁড়িয়ে দেখলাম তিনি চোখ বন্ধ করে একদম শান্তভাবে দাঁড়িয়ে আছেন। আমি ডাকতে তিনি চোখ খুলে মুচকি হেসে বললেন, কেমন লাগছে? আমি উত্তরে বললাম, আপনি সাধারণত সুন্দর দেখতে, তবে এই শাড়িতে আপনার সৌন্দর্য আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আমার মুখ থেকে প্রশংসা শুনে তিনি লজ্জা পেয়ে তার ঘরে চলে গেলেন। ঠিক তখনই জাহিদের ফোন এলো। কুনাল বলল যে সে আজ রাতে তার বান্ধবীর সাথে বাইরে থাকবে এবং তার মাকে একা রাখতে চায় না।
সে আমাকে বলল, তুমি যদি মায়ের সাথে থাকো তবে মা আমাকে ফোন করে বিরক্ত করবেন না। তুমি সবকিছু যেমন সুন্দরভাবে সামলে নিয়ে আজ রাতেও তেমনভাবে সামলে নিও। ফোন রেখে দিল জাহিদ। কিছুক্ষণ পরে আন্টি শাড়ি বদলে এসে আমাকে জিজ্ঞাসা করলেন, জাহিদের কি খবর? বন্ধুত্বের খাতিরে আমাকে আন্টিকে একবার ছোট্ট মিথ্যে বলতে হলো। আমি বললাম, জাহিদ আমাদের স্যারের খুব প্রিয় ছাত্র। স্যারের কিছু কাজ ছিল, তাই তাকে আজ রাতের স্যারের বাড়িতে থাকতে হবে। সে আজ ফিরবে না। আমার কথা শুনিয়ে আন্টির মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমি তো একা বাড়িতে থাকতে পারি না, তাই আজ রাতে তোমাকে এখানেই থাকতে হবে। এটা জাহিদ আগে আমাকে জানিয়ে দিয়েছিল। বন্ধুত্বের জন্য মাঝে মাঝে এমন মিথ্যে বলতে হয়, আর আমার অবস্থা তখন এমনই ছিল। আমি আন্টির সাথে থেকে যাওয়ার জন্য সম্মতি দিলাম। তবে আমি বুঝতেও পারিনি সেই রাতে আমার আন্টির মধ্যে কি হতে চলেছে। রাতের খাবার শেষে আন্টি আমাকে তার ঘরে ডাকলেন। আমরা অনেকক্ষণ কথা বললাম। তিনি আমার পরিবার সম্পর্কে জানতে চাইলেন। আমি বললাম, আমার বাবা মা গ্রামে কৃষিকাজ করে, আর আমি শহরে পড়াশোনার জন্য একা থাকি। শহরে আমার আর কেউ নেই। আমি কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলাম, যখন আন্টি আমার মুখের উপর হাত রাখলেন। তিনি বললেন, এমন কথা আর কখনো বলো না। মনে রেখো, এখানে তুমি একা নও, আমি আছি তোমার পাশে। তুমি কখনো একা নও। আন্টির কথা যিনি একটু দ্বিধা ছিল। তিনি কিছু বলার আগে হঠাৎ জাহিদের নাম উল্লেখ করলেন। তবে তার দৃষ্টিতে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করলাম। বয়সের কারণে আমি তার দৃষ্টির পরিবর্তন বুঝতে পারছিলাম। এই পরিস্থিতি এড়াতে আমি মৃদু কাশির ভান করলাম। আমাকে কাঁদতে দেখে তিনি হাসলেন এবং পানি এনে পাশে বসে পড়লেন। আমি বললাম, আন্টি রাতে জিন্স পরে ঘুমাতে একটু অস্বস্তি হয় আমার। জাহিদের কোনো আরামদায়ক পোশাক থাকলে দিন, আমি সেটা পরে ঘুমাতে চাই। তিনি বললেন, জাহিদের ঘর থেকে আলমারি খুলে নিজেই কাপড় নিই না। জাহিদের ঘরে গিয়ে আলমারি খোলার সাথে সাথে সেখানে বিভিন্ন ধরনের পারফিউম, ব্রেসলেট এবং আরও অনেক জিনিস দেখতে পেলাম। কৌতূহলবশত একটি ব্রেসলেট পরে নিলাম এবং রঙিন শার্ট গায়ে পরলাম। তারপর আমি চুলে জিল লাগিয়ে জাহিদের মতো স্টাইল করার চেষ্টা করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ আন্টি আমার পিছনে এসে দাঁড়ালেন। কখন এসেছেন আমি টের পাইনি, কারণ আমি নিজের দিকে তাকিয়ে ব্যস্ত ছিলাম। তিনি আমাকে নিজের দিকে ঘুরিয়ে আমার চুল ঠিক করলেন এবং ব্রেসলেটটি খুলে দিলেন। তিনি বললেন, তোমার কিছু বদলানোর দরকার নেই, তুমি যেমন তেমনটাই চমৎকার। প্রথমবার দেখেই তোমাকে ভালো লেগেছিল। কথাগুলো বলার সময় তিনি স্নেহ ভরে আমার পাশে এসে দাঁড়ালেন। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, তাই বিনয়ের সাথে একটু দূরে সরার চেষ্টা করলাম। তিনি হেসে বললেন, এখন তো বাড়িতে আমরা শুধু দুজনই আছি, তুমি এত দূরে কেন? যাক, আমি তার কথা শুনে বিস্মিত হয়ে বললাম, আঙ্কি আপনি কি বলতে চাইছেন? কিছুক্ষণ চুপ থাকার পর মনে হলো তিনি কিছুটা অস্বস্তি বোধ করছেন এবং দ্রুতই নিজের অবস্থান পরিবর্তন করলেন। তার আচরণে আমি কিছুটা অস্বস্তি অনুভব করতে শুরু করলাম, তাই হঠাৎ করে তার হাত ধরলাম এবং তাকে ঘর থেকে বাইরে নিয়ে গেলাম। তিনি দরজায় কয়েকবার ধাক্কা দিলেন, কিন্তু আমি দরজা খুলিনি, কারণ যা ঘটেছিল তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তার সৌন্দর্য আমার মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল, তবে কিছু বিষয় ঠিক মনে হচ্ছিল না। সেই রাতে আমি দরজাটি বন্ধ রেখে ঘুমাতে গেলাম। পরের দিন সকালে প্রায় 6টার দিকে জাহিদ বাড়ি ফিরে। আমি জাহিদের সঙ্গেই তার বাড়ি থেকে তৈরি হয়ে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজ যাওয়ার সময় জাহিদ বাইকের পিছনে বসি। আমি বললাম, জাহিদ, তুমি তো তোমার জীবনের সঙ্গী খুঁজে পেয়েছ, তবে তোমার মায়ের পুনরায় বিয়ের কথা ভেবেছ কি? আমার এই কথা শুনেই জাহিদ হঠাৎ করে মাঝপথে বাইক থামিয়ে দিল এবং আমাকে নিচে নামিয়ে বলল, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই তোমাকে বলছি, আমি মায়ের দ্বিতীয় বিয়ের ঘোর বিরোধী। এই বয়সে মায়ের জীবনসঙ্গীর প্রয়োজন নেই। আমি এখন বড় হয়েছি এবং মায়ের পুনরায় বিয়ে আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। আমার করা প্রশ্নটি হয়তো জাহিদের পছন্দ হয়নি, কারণ জাহিদ আমাকে রাগান্বিতভাবে উত্তর দিয়েছিল। তাই আমি তখন সেই বিষয়টি বলা বন্ধ করে দিয়েছিলাম। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাসে আমি একবারও জাহিদের বাড়িতে যাইনি। এখন আমাদের কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় চলে এসেছি। একদিন রাত 8টার দিকে জাহিদ আমার রুমে এসে হাজির হয়। সে আমাকে অনুরোধ করতে থাকে যাতে আমি তার অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করে দিই। আমি সবসময় আমার কাজ সময় মতো করে রাখি, তাই আমার সব অ্যাসাইনমেন্ট আগেই শেষ হয়ে গিয়েছিল। জাহিদের অ্যাসাইনমেন্ট শেষ করতে আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তখন রুমে বিদ্যুৎ ছিল না। আধা ঘন্টা কেটে গেছে, তবুও আলো ফিরে আসেনি। কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম যে পরবর্তী 3 দিন পর্যন্ত বিদ্যুৎ আসবে না। জাহিদ আমাকে বলল, এখানে বিদ্যুৎ নেই তো কি হয়েছে? আমার বাড়িতে লাইট, ইনভার্টার আর সব আছে।
প্লিজ আমার সাথে বাড়িতে চলো। জাহিদের অনুরোধে আমি তার সাথে তার বাড়ি যাওয়ার জন্য রাজি হলাম। বাড়িতে পৌঁছে আমি কোনো দিকে না তাকিয়ে সরাসরি তার ঘরে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। জাহিদ আমাকে অ্যাসাইনমেন্ট লেখার জন্য দিয়ে নিজে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে লাগলো। তার গার্লফ্রেন্ড একাই নিজে রুমে থাকে। হঠাৎ জাহিদ ফোনটি বন্ধ করে আমার দিকে ফিরে বলল, আজ রাত তুমি এখানে সব সামলে নিয়ে। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, সম্ভবত সকালে ফিরব। আর হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এখনো 4 দিন বাকি আছে, তুমি চাইলে ঘুমাতে পারো। আমি জাহিদকে বাইরে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু সে কথা না শুনে বেরিয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর আমি তার রুমে বসে অ্যাসাইনমেন্ট লিখছিলাম। তখন দরজায় টোকা পড়ল। বাইরে গিয়ে দেখলাম আন্টি 2টি গ্লাসে দুধ নিয়ে এসেছে। জাহিদ ঘরে নেই, এই বিষয়টি যেন তিনি না বুঝতে পারে, তাই আমি তাকে ঘরে ঢুকতে দিলাম না এবং বাইরে গিয়ে বললাম জাহিদ ঘুমিয়ে পড়েছে। তিনি আমাকে 1 গ্লাস দুধ দিয়ে তার ঘরে ফিরিয়ে এলেন। আমি ডাইনিং রুমে বসে দুধ খেয়ে আবার জাহিদের ঘরে ফিরে এলাম। হঠাৎ আন্টি ঘর থেকে অদ্ভুত শব্দ শুনে আমি আতঙ্কিত হয়ে তার ঘরের দিকে ঘুরলাম। ঘরে ঢুকিয়ে দেখি আন্টি নেই। পেছনের দরজা বন্ধের শব্দগুলো দেখলাম আন্টি দরজাকে বন্ধ করছে। আমি জিজ্ঞাসা করলাম, আন্টি এটা কি হচ্ছে? তিনি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমাকে এখানে আনতে হতো তাই এমনটা করেছি। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এমন করছো কেন? আমি বললাম, আপনি আমার জন্য মায়ের মতো, আমি কিছু ভুল করতে পারি না, দয়া করে আমাকে মাফ করুন। তখন তিনি রেগে গিয়ে আমার শার্টের বটন এমনভাবে টানলেন যে সেগুলো ছিঁড়ে মাটিতে পড়ে গেল। আন্টি হঠাৎ আমার কলার ধরে বললেন, আমি তোমার মায়ের মতো হতে পারি, কিন্তু মা নই, এটা মনে রেখো। তার কথায় আমার চিন্তাধারা পরিবর্তন আসলো। সত্যি তিনি আমার মায়ের মতো যত্নবান ছিলেন, কিন্তু মা ছিলেন না। তার কথা শুনে আমি শান্ত হয়ে তাকে বললাম, যদি কখনো কোনো ভুল করে আপনাকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য ক্ষমা করবেন। কিন্তু আজ বুঝলাম আপনি আমাকে কি বোঝাতে চেয়েছেন। আপনার ব্যক্তিত্ব এবং সুন্দর মন আমাকে সবসময় মুগ্ধ করেছে। আমার কথায় আন্টি খুবই খুশি হলে তার মুখে যেন এক আলাদা রকমের খুশি ফুটে উঠল। তিনি আমার হাত ধরে বেশ কিছুক্ষণ রাখলে। আমি তাকে আমার পাশে বসতে বললাম। তিনি মুচকি হেসে বললেন, আমি জানতাম একদিন তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। এবার আমাকে তোমার ঘরের ঠিকানা দাও, যাতে যখন জাহিদ বাড়িতে থাকবে না তখন আমি আসতে পারি। বলার সময় তিনি তার মাথা আমার কাঁধে রাখলে। আমি তার হাত ধরে বললাম, আপনি সবসময় আমার সম্মতি পাবেন। আমি একটু হাসি দিয়ে বললাম, আন্টি, আমার প্রশ্ন আছে। আপনি আমার মধ্যে এমন কি দেখলেন যে কয়েকদিনের মধ্যেই আমার প্রতি আকৃষ্ট হলেন? জাহিদ যখন 8 বছর ছিল তখন তার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। তারপর থেকে আমি অনেক কষ্টে ওকে বড় করেছি। এখন আমার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু যখন জাহিদ কলেজে যেতে শুরু করল তখন থেকে আমি ওকে তার বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখতাম। তিনি আরও বললেন, আমার কিছু বান্ধবী আছেন যারা তাদের স্বামীদের সঙ্গেও এবং কিছু প্রেমিকের সঙ্গেও খুব সুখী জীবনযাপন করে। কখনো কখনো তাদের দেখে আমারও একটু ঈর্ষা হোক, কিন্তু সেদিন যখন তোমাকে দেখলাম তখনই তোমার প্রতি আমার মনে অন্যরকম অনুভূতি জন্মা। তারপর যখনই আমাদের দেখা হয়েছে তুমি আমার মন জয় করেছ। তুমি আমাকে সবসময় সম্মানের সঙ্গে দেখেছ, আর তোমার এই আচরণই আমাকে তোমার প্রতি ভালোবাসা জন্মেছে। আমি শান্ত স্বরে বললাম, আপনি আমাকে এত প্রশংসা করলে তার জন্য ধন্যবাদ। তবে যদি জাহিদ এটা জেনে যায় তখন কি করবেন? আন্টি মুচকি হেসে বললেন, সেটা পরে দেখা যাবে। এখন আমি শুধু কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাই, যার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম। তিনি কাছে আসার চেষ্টা করছিলেন। আমি শান্তভাবে বললাম, আন্টি, আপনি যা খুঁজছেন তা সাময়িক শান্তি নয়। আপনার কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে আপনি এমন একজনকে খুঁজছেন যে আপনাকে সারা জীবন ভালোবাসবে এবং যত্ন করবে। আমি আপনার মঙ্গলের জন্য বলছি, তবে আপনি বিষয়টি ভুলভাবে দেখছেন। আমি আরও বললাম, যদি আপনি প্রকৃত ভালোবাসা এবং সাময়িক অনুভূতির মধ্যে পার্থক্য বুঝতে পারেন, তাহলে নিজের প্রয়োজনগুলো আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে। আমি আন্টির দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, আপনি যদি সত্যিই বিষয়টি বুঝতেন তবে আপনি এমন সিদ্ধান্ত নিতেন না। আপনার সৌন্দর্য আমার কাছে দৃষ্টিগোচর, কিন্তু কিছু সম্পর্কের সীমা আছে যা আমরা কখনো অতিক্রম করতে পারি না। আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কি প্রয়োজন। যদি আপনি শুধু আবেগের বশে আমার সঙ্গে কিছুটা সময় কাটান, তাহলে পরে আপনাকে সেই মুহূর্তগুলোর জন্য অনেক আফসোস হবে। কারণ এই ধরনের সম্পর্ক কখনো সমাজের স্বীকৃত হতে পারে না, আর আমাদের সম্পর্কেও কোনো ভিন্ন নাম দেওয়া যাবে না। আমার কথাগুলো শুনে আন্টির চোখে এক ধরনের উপলব্ধির ছাপ পড়ল। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে মেনে নিলেন। তারপর তিনি আমার কাছে ক্ষমা চাইলেন
এবং আমি যখন তার ঘর থেকে বেরিয়ে আসছিলাম, তিনি আমাকে আর থামানোর চেষ্টা করেননি। আমি জাহিদের ওর গ্যার্ভ দেখি কিছুক্ষণ পর জাহিদ জানালা দিয়ে ভিতরে ঢোকো। তার হঠাৎ ফিরে আসার কারণ জিজ্ঞাসা করতেই সে বলল, আমার বান্ধবীর মাথায় একটু ব্যথা ছিল, তাই ওকে মেডিকেল থেকে ওষুধ এনে দিলাম, এই জন্যই ওর কাছে গিয়েছিলাম। জাহিদের কথা শুনে হেসে বললাম, জাহিদ, কিছু মাস হলো তোমার সাথে বন্ধুত্ব হয়েছে, আর এত অল্প সময় তোমার মধ্যে তার প্রতি এত করুণা। কিন্তু তোমার নিজের মায়ের কথা কি ভাবো? তারও তো একজন সঙ্গীর প্রয়োজন হতে পারে, তাই না? আমি বললাম, জীবনে সবারই সঙ্গীর প্রয়োজন হয়। তুমি তোমার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু তোমার মায়েরও তো জীবনে একজন সঙ্গী দরকার হতে পারে, যিনি তার যত্ন নেবে। একবার মায়ের কথা ভাবো, এতদিন তিনি তোমার জন্য বেঁচে থেকেছেন, এখন তার একজন সঙ্গীর প্রয়োজন হতে পারে। আমার কথাগুলো শুনে জাহিদ বেশ ভেবে দেখল। সে এক শব্দ আমার বিরুদ্ধে বলল না। পরের দিন যখন আমি তাদের বাড়ি থেকে বের হচ্ছিলাম, জাহিদ তার মায়ের সামনে এসে তাকে বিয়ের অনুমতি দিল। কিছুদিনের মধ্যেই জাহিদের মা আবার বিয়ে করলেন। আন্টি তখন ৪২ বছর বয়সী ছিলেন এবং তার নিজের বয়সের একজন জীবনসঙ্গী খুঁজে পেলেন। আমি যখন আন্টিকে নতুন যাওয়ার সময় তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোমার মায়ের মতো নই, আমি তোমার মেয়ে। তখন আন্টির সেই কথা মনে পড়ে গেল, আর তিনি তার নতুন স্বামীর সামনেই আমাকে ধন্যবাদ জানালেন। তাদের সুখী দেখে আমিও খুব খুশি হলাম। জাহিদ আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই তার সুখ আমার সুখের মতো। এরপর আমি আর আন্টুর বাড়িতে খুব বেশি যাইনি। আমি চেয়েছিলাম তাদের নতুন জীবনের শুরুটা তাদের নিজের মতো করে হোক, তাই আমি অন্য শহরে গিয়ে নিজের পড়াশোনা শেষ করি। জাহিদের সঙ্গে আমার বন্ধুত্ব অটুট ছিল, কিন্তু আমি আর তাদের বাড়িতে যেতাম না। যখনই আমাদের দেখা করার দরকার হতো, জাহিদ নিজেই আমার কাছে চলে আসতো, কিংবা আমরা কোনো নির্দিষ্ট জায়গায় দেখা করতাম। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরো মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।